সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আচ্ছা, একটু ভাবুন তো, জীবনের সবচেয়ে বড় আর ভয়াবহ কোনো দুর্বলতাকে কি নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করা সম্ভব? শুনতে হয়তো রূপকথার মতো লাগছে, তাই না? কিন্তু আজ আমরা ঠিক এমনটাই একটা অবিশ্বাস্য আর সত্যি গল্প ভেঙে ভেঙে বিশ্লেষণ করব। আমাদের আজকের আলোচনার বিষয় এক হাতের চ্যাম্পিয়ন, দুর্বলতাকে শক্তিতে পরিণত করা। কিভাবে একটা চরম শারীরিক সীমাবদ্ধতাকে একটা মাস্টার স্ট্রোক বা দারুণ কৌশলে বদলে ফেলা যায়। চলুন, সেটাই আজ আমরা দেখব। শুরুতেই এই বড় প্রশ্নটা একটু করা যাক। একটা মারাত্মক দুর্বলতা, সেটা কি সত্যি কখনো এমন কোনো শক্তিতে পরিণত হতে পারে যাকে কেউ হারাতে পারবে না? মানে সাধারণত দুর্বলতা বলতে তো আমরা বুঝি যে আমাদের পিছিয়ে দেয়, তাই না? কিন্তু আজকের এই পুরো আলোচনা জুড়ে আমরা এই প্যারাডক্স বা আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হওয়া বিষয়টারই জট খুলব। আমরা দেখব কিভাবে একটা বিশাল নেতিবাচক দিক আসলে একটা অসাধারণ কৌশলগত সুবিধায় রূপ নিতে পারে। প্রথমেই চলুন ফিরে যাই ছেলেটির জীবনের সেই ভয়ঙ্কর ক্ষতি এবং তার শুরুর দিকের পরিস্থিতিতে। এই টাইমলাইনটার দিকে একটু খেয়াল করুন। মাত্র 10 বছর বয়স ছেলেটির এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় সে তার বাঁ হাতটি হারিয়ে ফেলে। বুঝতে পারছেন নিশ্চয়ই, যে কোনো মানুষের জন্যই, বিশেষ করে ওইটুকু একটা বাচ্চার জন্য এটা কতটা বিশাল একটা মানসিক আর শারীরিক ধাক্কা। কিন্তু আসল চমকটা কিন্তু এখানে। দুর্ঘটনার মাত্র 1 মাসের মাথায় সে এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে যে সে জুডো শিখবে। হ্যাঁ, জুডো, যা পুরোপুরি শারীরিক শক্তির ওপর নির্ভরশীল। আর একদম প্রথম দিনেই সে একজন অত্যন্ত অভিজ্ঞ বয়স্ক জাপানি জুডো মাস্টার বা সেন্সের কাছে তার প্রশিক্ষণ শুরু করে দেয়। এবার আমরা জানব একটিমাত্র কৌশলের রহস্য এবং টানা 3 মাস ধরে চলা এক অদ্ভুত বিভ্রান্তির কথা। স্ক্রিনে এই যে 1 সংখ্যাটা দেখছেন, এটা আসলে ওই সময়টায় ছেলেটির চরম হতাশা আর বিভ্রান্তির একটা প্রতীক। কারণটা শুনলে আপনিও হয়তো অবাক হবেন। টানা 3 মাস কঠোর পরিশ্রম করার পর, জুডোতে বেশ ভালো করা সত্ত্বেও মাস্টার তাকে শিখিয়েছিলেন ঠিক একটিমাত্র কৌশল। মানে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানোর পর মাত্র একটা মুভ বা কৌশল শেখা। যে কোনো শিক্ষার্থীর জন্য এটা কতটা হতাশার হতে পারে ভাবুন তো। ছেলেটিও একেবারে খেয়ে হারিয়ে ফেলছিল, বুঝতে পারছিল না আসলে হচ্ছেটা কি। তো এই অদ্ভুত পরিস্থিতিতে পড়ে ছেলেটির শেষমেশ আর থাকতে না পেরে তার মাস্টারকে জিজ্ঞেস করেই বসল, সেন্সেই, আমার কি আরও নতুন কিছু শেখা উচিত নয়? এর উত্তরে সেন্সে খুব শান্ত গলায় তাকে যা বলেছিলেন তা হল, এটি একমাত্র কৌশল যা তুমি জানো, তবে এটি একমাত্র কৌশল যা তোমার কখনো জানার প্রয়োজন হবে। ছেলেটি তখনও এই কথার পেছনের গভীর অর্থটা বিন্দুমাত্র আঁচ করতে পারেনি, কিন্তু সে তার মাস্টারের উপর পুরোপুরি ভরসা রেখেছিল। আর তাই কোনো প্রশ্ন না করে আরও কয়েক মাস ধরে সে শুধুমাত্র ওই একটা কৌশলেরই একনাগাড়ে অনুশীলন চালিয়ে যায়। এরপর আসা যাক টুর্নামেন্টে অংশগ্রহণ এবং সেই একমাত্র কৌশলের আসল পরীক্ষার ধাপে। টুর্নামেন্ট শুরু হলো, আর ফলাফল দেখে তো সবার চক্ষু চড়ক গাছ। ছেলেটি একেবারে অনায়াসেই তার প্রথম এবং দ্বিতীয় ম্যাচ জিতে নিল। সত্যি বলতে এই জয় সে নিজেই সবচেয়ে বেশি অবাক হয়েছিল। তৃতীয় ম্যাচটা অবশ্য একটু কঠিন ছিল, কিন্তু ওই ম্যাচের প্রতিপক্ষ এক পর্যায়ে ধৈর্য হারিয়ে হঠাৎ করেই আক্রমণ করে বসে। আর ঠিক সেই মুহূর্তেই ছেলেটি তার সেই হাজারবার প্র্যাকটিস করা একমাত্র কৌশলটি এত নিপুণভাবে প্রয়োগ করে যে সে দারুণ একটা জয় ছিনিয়ে নেয়। এই অবিশ্বাস্য সাফল্যের পর এক হাতবিহীন সেই ছেলেটি শটান পৌঁছে গেল টুর্নামেন্টের একেবারে ফাইনালে। অবশেষে চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে ছেলেটির জন্য অপেক্ষা করছিল এক প্রায় অসম্ভব প্রতিকূলতা। এই স্লাইডের বৈসাদৃশ্য বা পার্থক্যটা একটু ভালো করে লক্ষ্য করুন। একদিকে রয়েছে আমাদের গল্পের সেই 10 বছরের ছেলেটি যার বাঁ হাত নেই এবং যে পুরো জুডোবিদ্যায় কেবল একটিমাত্র কৌশল জানে, আর অন্যদিকে রয়েছে তার ফাইনালের প্রতিপক্ষ, যে আকারে অনেক বড়, শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং অভিজ্ঞতায় অনেক এগিয়ে। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা অসম লড়াই। বাইরে থেকে দেখে যে কারো মনে হবে এই ম্যাচে ছেলেটির জেতার কোনো সম্ভাবনাই নেই, উপস্থিত দর্শকরা তো ধরেই নিয়েছিল যে ছেলেটির হার একেবারে নিশ্চিত। টুর্নামেন্টের ফাইনালে এই বিশাল শারীরিক পার্থক্য দেখে পুরো হলের ভেতর একটা চরম উত্তেজনার সৃষ্টি হয়। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরই রেফারি একটা খুব বড় সিদ্ধান্ত নেন। ছেলেটি মারাত্মকভাবে আঘাত পেতে পারে, এই ভয়ে রেফারি ম্যাচটি থামানোর জন্য টাইম আউট ডেকে বসেন। ভাবা যায়, পরিবেশ এতটাই ভয়ঙ্কর আর অসম হয়ে উঠেছিল যে খোদ রেফারিও প্রতিযোগী নিরাপত্তার কথা ভেবে ম্যাচটি ওখানেই বাতিল করে দিতে চেয়েছিলেন। রেফারি যখন ম্যাচটি বন্ধ করে দেওয়ার জন্য একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই সেখানে হস্তক্ষেপ করেন সেন্সেই বা মাস্টার। তিনি অত্যন্ত দৃঢ়কণ্ঠে বললেন, না, তাকে চালিয়ে যেতে দিন। আর এই ছোট্ট একটা বাক্যই প্রমাণ করে যে সেন্সেইয়ের নিজের দেওয়া প্রশিক্ষণ এবং সেই লুকানো কৌশলের ওপর ঠিক কতটা অটল আত্মবিশ্বাস ছিল। তিনি খুব ভালো করেই জানতেন তার ছাত্রের আসল ক্ষমতা কতটুকু।
মাস্টারের এই আত্মবিশ্বাসী দৃঢ়তার কাছে রেফারি শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন এবং ম্যাচটি আবার শুরু হয়। ম্যাচটি পুনরায় শুরু হওয়া ঠিক পরপরই ঘটল সেই চরম নাটকীয় ঘটনা। প্রতিপক্ষ, যে নিজেকে অনেক বেশি শক্তিশালী আর অজেয় ভাবছিল, সে একটা মারাত্মক ভুল করে বসে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সে মুহূর্তের জন্য একটু অসতর্ক হয়ে নিজের গার্ড নামিয়ে ফেলে। আর ঠিক সেই 1 সেকেন্ডের ভগ্নাংশ সময়েই ছেলেটি একেবারে বিদ্যুতের গতিতে তার সেই একটিমাত্র কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে মাটিতে আছড়ে ফেলে, পরাস্ত করে। টুর্নামেন্ট শেষ। ওই 10 বছরের এক হাতবিহীন ছেলেটি এখন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। অবিশ্বাস্য, তাই না? এবার আমরা আলোচনার সেই কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছি, মাস্টারের গোপন রহস্য উন্মোচন এবং কৌশল বিশ্লেষণ। টুর্নামেন্ট শেষে বাড়ি ফেরার পথে গাড়িতে বসে ছেলেটি আর থাকতে না পেরে তার মনের ভেতর ঘুরপাক খাওয়া সবচেয়ে বড় প্রশ্নটা সেন্সেইকে করেই বসল। সেন্সেই, আমি কিভাবে মাত্র একটা কৌশল দিয়ে পুরো টুর্নামেন্ট জিতে গেলাম? আচ্ছা, সত্যি করে বলুন তো, এই প্রশ্নটা কি শুধু ওই ছেলেটির? এতক্ষণ ধরে যারা এই পুরো বিশ্লেষণটি দেখছেন তাদের সবার মনেও নিশ্চয়ই ঠিক এই একই প্রশ্ন কাজ করছে। কিভাবে একটা হাত ছাড়া শুধুমাত্র একটা মুভ ব্যবহার করে এত বড় আর শক্তিশালী একজন প্রতিপক্ষকে হারানো সম্ভব হলো? তো এর পেছনের আসল রহস্যটা হলো সেন্সেইয়ের একটা নিখুঁত মাস্টার প্ল্যান। সেন্সেই তখন ছেলেটিকে বুঝিয়ে বললেন যে সে জিতেছে মূলত দুটো সুনির্দিষ্ট কারণে। প্রথমত, সে টানা কয়েক মাস ধরে একই জিনিসের ওপর ফোকাস করে জুডোর সবচেয়ে কঠিন থ্রো বা নিক্ষেপগুলোর একটিতে একেবারে পারফেক্ট হয়ে উঠেছিল। আর দ্বিতীয় এবং সবচেয়ে অভাবনীয় বিষয়টা হলো, পুরো জুডো শাস্ত্রে এই সুনির্দিষ্ট থ্রো বা আক্রমণটি ঠেকানোর একটাই মাত্র উপায় আছে, আর সেটা হলো আক্রমণকারীর বাঁ হাতটি শক্ত করে চেপে ধরা। কিন্তু একটু খেয়াল করে দেখুন, ছেলেটি তো বাঁ হাতটিই ছিল না। অর্থাৎ প্রতিপক্ষ এই আক্রমণ ঠেকাতে পুরোপুরি অসহায়। সেন্সেই অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটা হারানো অঙ্গকে, একটা দুর্বলতাকে একটা দুর্ভেদ্য কৌশলগত ঢালে পরিণত করেছিলেন। জাস্ট ব্রিলিয়ান্ট। এখান থেকেই আমরা চলে আসছি আমাদের শেষ অংশে, দুর্বলতাই যখন শক্তি। অর্থাৎ এই গল্প থেকে আমাদের মূল শিক্ষা। একটা হারানো হাত, যা ছিল ছেলেটির জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় ট্র্যাজেডি, সেটাই তাকে ফাইনালে সম্পূর্ণ অজেয় করে তুলেছিল। কারণ ঠিক যে জায়গাটায় দুর্বলতা থাকার কথা, সেখানে আক্রমণ প্রতিহত করার কোনো উপায় আসলে প্রতিপক্ষের কাছে ছিল না। আমাদের জীবনেও কিন্তু এমনটা হয়। যখন বড় কোনো প্রতিকূলতা আসে, আমরা সেটাকে দুর্বলতা ভেবে পিছিয়ে যাই। কিন্তু এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সঠিক কৌশলগত চিন্তাভাবনা আর ঠিকঠাক দিকনির্দেশনা থাকলে সবচেয়ে বড় দুর্বলতাটাকেই সবচেয়ে বড় শক্তিতে বদলে ফেলা যায়। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা গভীর চিন্তার খোরাক দিয়ে যেতে চাই। একটু ভাবুন তো, আমাদের প্রত্যেকের জীবনেই এমন কোনো না কোনো সীমাবদ্ধতা বা দুর্বলতা রয়েছে, যেটাকে আমরা হয়তো বড় একটা বাধা মনে করছি। কিন্তু একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে সেটাই কি আসলে একটা উপেক্ষিত অপরাজের সুবিধা হয়ে উঠতে পারে না? বাধা বা দুর্বলতাকে ভয় না পেয়ে সেটাকেই কিভাবে নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত করা যায়, সেই ভাবনাটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আশা করি আজকের এই আয়োজন আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। ভবিষ্যতে এমন আরও দারুণ সব তথ্যভিত্তিক বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।